বাংলাদেশ থাইল্যান্ড দ্বিপক্ষীয় বৈঠক, ৩ সমঝোতা স্মারক সই, আরও বিনিয়োগে থাই ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ২৪ বছরে ঢাকার গাছ কমেছে ৫৭ ভাগ, বিরূপ প্রভাবে দীর্ঘ হচ্ছে গ্রীষ্মকাল, সুপেয় পানির জন্য বাড়ছে হাহাকার। অস্থির হয়ে যায়, গ্রামে গন্ধ ছুটে যায়, তাও কিছু করতে পারি না। পানি মানুষ সকাল ৬টা থেকে ২ রাত ১১টা পর্যন্ত পানি দিয়ে কুলান যায় না, পানি ভরেও কুলান যায় না। সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহতের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, কর্তৃপক্ষ নির্দেশ দিলেও হল ও ক্যাম্পাস ছাড়েননি শিক্ষার্থীরা। ব্যাংক একীভূতকরণ ঘিরে ছড়িয়েছে আতঙ্ক, গ্রাহকদের দ্বিধাদ্বন্দ্বে দিন দিন কমছে আমানত, একীভূতকরণ নীতিমালায় ধোঁয়াশা। এবং ভারতের লোকসভায় দ্বিতীয় দফায় ৮৯ আসনে চলছে ভোট গ্রহণ, রাহুল গান্ধী, শশী থারুর সহ বেশ কয়েকজনের ভাগ্য নির্ধারণ আজ। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গভর্নমেন্ট হাউসে পৌঁছলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী। দেয়া হয় গার্ড অফ অনার। পরে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুদেশের মধ্যে ৩ সমঝোতা স্মারক সই হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বাস্থ্যসহ নানা খাতে বিনিয়োগের প্রস্তাব দেয় থাই প্রধানমন্ত্রী। এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য থাইল্যান্ডকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বাংলাদেশ সফরে আমন্ত্রণও জানান। এছাড়া থাই ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks, and to take one special economic zone exclusively for Thailand. We both agreed to commence our negotiations on a free trade agreement FTA by the year 2024. Thailand is a potential partner to engage in energy cooperation. To explore the potential of energy cooperation, the Memorandum of Understanding (MOU) on energy cooperation was the second instrument signed. A third Memorandum of Understanding has been signed on cooperation and mutual assistance in customs matter. To benefit from Thai knowledge, experience, and best tourism practices, we signed the Memorandum of Understanding on cooperation in the field of tourism. We will collaborate to make use of our resource to ensure food security for our people. We also attach importance to the improvement of infrastructure and connectivity. The commencement of direct shipping between Ranong Port and Chittagong Port will enhance our maritime connectivity and help bolster our economic activities. ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। জাতীয় সংসদ নির্বাচনের পরও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে 231টি নির্বাচন হয়েছে। সেখানে 60% ভোটার ভোট প্রদান করেছে। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণ নির্বিঘ্নে ভোট প্রদান করবে। এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবে তাদের পরিচয় আরো জোরাবে।
বলেন। মাননীয় সাধারণ সম্পাদক, আপনার বক্তব্যে তো অনেক কিছু বেরিয়ে আসছে, কিন্তু বিষয় হলো বিএনপি থেকে আবার অভিযোগ করা হচ্ছে, বারবার অভিযোগ করা হচ্ছে শুধু বিএনপি নেতাদের দিয়ে কারাগার শুধু গড়ে ফেলা হয়নি, সারা দেশকেই কারাগারে বানিয়েছে আওয়ামী লীগ সরকার, এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অরাজকতা যদি সৃষ্টি করে সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা একথা বারবার বলেছি, এখনো পুনরাবৃত্তি করতে হচ্ছে যে রাজনৈতিক কারণে বিএনপির কোন নেতার বিরুদ্ধে মামলা নেই, রাজনৈতিক কারণে বিএনপির কোন নেতা কর্মী কারাগারে নেই, যাদের বিরুদ্ধে মামলা আছে কারাগারে আছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপকর্ম অপরাধের মামলা হয়েছে, এবং সে কারণেই তারা কারাগারেও যাচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনি যে ভুয়া হিসাব আজকে জাতির সামনে উত্থাপন করছেন, এটা রাজনৈতিক দল হিসাবে আপনাদের স্বচ্ছতাকে মানুষের কাছে ছোট করছেন। কারণ বাংলাদেশে যত কারাগার আছে, এই কারাগারের ধারণ ক্ষমতা কত, আর বিএনপি যে 60 লাখ লোকের কথা বলে, এই দুটা সংখ্যা মিলিয়ে এখন কারাগারের ধারণ ক্ষমতার বাইরে বিএনপি এত লক্ষ লোক প্রত্যেকে গিয়ে কারাগারের মধ্যে কিভাবে থাকে, এটাই তো আমাদের জানা। দর্শক, ধানমন্ডিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্রিফ করছিলেন, আমরা সরাসরি সেখানেই ছিলেন। তাপমাত্রা বৃদ্ধিতে জলবায়ু পরিবর্তন দায়ী হলেও বড় ভূমিকায় অপরিকল্পিত নগরায়ন। বিশেষজ্ঞরা বলছেন যে ঢাকায় পর্যাপ্ত খাল এবং পুকুর না থাকায় তাপমাত্রা বাড়ছে। পরিবেশ কর্মীদের দাবি, 24 বছরে ঢাকার গাছ কমেছে 57%। নগরে 20% বনায়নের কথা থাকলেও আছে মাত্র 5.9%। 28 বছরে ঢাকা থেকে 24 বর্গ কিলোমিটার সম আয়তনের জলাধার ও 10 বর্গ কিলোমিটার সবুজ কমেছে, ফলে তীব্রতা বাড়ছে গরমের। SM সালাউদ্দিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। ছায়া ঘেরা সুনিবিড় রমনা পার্ক, 2 শতাধিক প্রজাতির ছোট বড় গাছ আছে এখানে। বৈশাখের তীব্র খরতাপে অনেকে আশ্রয় খুঁজে নিয়েছেন রাজধানীর এই প্রাণকেন্দ্রে। প্রকৃতির নিঃশ্বাসটা নেওয়ার জন্য ঢাকা শহর এই রমনাতে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশি গাছ থাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে অন্য এলাকার চেয়ে কম। ঢাকার অন্যান্য অঞ্চলের চাইতে সবসময়ই 3 থেকে 4% তাপমাত্রা কম থাকে। ঠিক বিপরীত চিত্র, যেসব জায়গায় তুলনামূলক গাছ কম সেখানে তাপমাত্রা বেশি। সূর্যের তীর্যকতা দেখে মনে হয় আফ্রিকা মহাদেশের কোনো দৃশ্য, অথচ এটি রাজধানী ঢাকা, যেখানে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা এত পরিমাণ বেড়ে যাচ্ছে, এই তুলনায় দেখা যাচ্ছে রাস্তায় ছাতা ছাড়া বের হওয়া যাচ্ছেই না টোটালি। এত গরম, এই গরমটা অসহ্য গরম, বাট যাইতে হইতেছে আমাদের। আবহাওয়াবিদরা বলছেন, রাজধানী ঢাকায় পর্যাপ্ত খাল ও পুকুর না থাকায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। গাছপালা যেমন বাড়াতে হবে, আমাদের আশেপাশের লেক, বিশেষ করে যেমন হ্রদ, খাল, বিল, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, নদী নালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পানির প্রবাহটা ঠিকমতো রাখতে হবে, তাহলে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক কমে যায়। নগর বিশেষজ্ঞদের মতে, নগরের তাপমাত্রা বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তন দায়ী হলেও অনেক দায় আছে কর্তৃপক্ষেরও। এখন যে তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রার প্রভাবটা, কনক্রিটের মাত্রা বেড়ে যাওয়া, সবুজ কমে যাওয়াটা আমাদের দেখা যাচ্ছে যে 5, 6, 7 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা আমাদের বেড়ে যাচ্ছে নগর এলাকাগুলোতে। এই জন্যই বৈশ্বিক তাপমাত্রাটাই শুধু না, আমাদের ধ্বংসাত্মক নগরায়ন আমাদের এই বর্তমান পরিণতির জন্য দায়ী। আর বেলার নির্বাহী প্রধান সৈয়দ রিজওয়ানা হকের পর্যবেক্ষণ, উন্নয়নের নামে যেভাবে গাছপালা নিধন করা হচ্ছে তার প্রভাবে দীর্ঘ হচ্ছে গ্রীষ্মকাল। তাপমাত্রা হয়তো আপনি সবসময় কমিয়ে রাখতে পারবেন না, যেটা বৈশ্বিক প্রভাবে হয়, কিন্তু
সহনশীল বা সহনীয় মাত্রায় রাখবার জন্য আপনাকে গাছ অবশ্যই লাগাতে হবে। এই তাপটাকে প্রতিরোধ করার জন্য কি কি করা যায় নাগরিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, এলাকার পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে, এটা আমাদেরকে ঠিক করে এখনই কাজে নামতে হবে। ঢাকা শহর যে বসবাসের অযোগ্য হয়ে গেছে আমরা তো বহুদিন যাবৎ বলছি। আপনি এই মুহূর্তে একটা গ্রামে যান, গ্রামে আপনার কাছে এতটা গরম লাগবে না। ঢাকার 20% এলাকায় গাছপালা থাকার কথা থাকলেও আছে মাত্র 5.9% এলাকায়। এটি রাজধানী ঢাকার ফুসফুস খ্যাত রমনা পার্ক, যেখানে রয়েছে পর্যাপ্ত গাছপালা এবং একটি লেক। তীব্র গরমে যখন অতিষ্ঠ জনজীবন, তখন কিছুটা হলেও স্বস্তি আছে এই জায়গাটিতে। গত 10 বছরে রাজধানী ঢাকায় যে অনুপাতে গাছ কাটা হয়েছে, লাগানো হয়নি সেই অনুপাতে, যার প্রভাব হারে হারে টের পাচ্ছে রাজধানীবাসী। প্রকৃতির বন্ধুখ্যাত এই গাছগুলোই পারে বিপর্যয় থেকে রক্ষা করতে। আসুন আমরা বেশি বেশি গাছ লাগিয়ে আমাদের নগরী ঢাকাকে সবুজের নগরী হিসাবে গড়ে তুলি এবং তাপদাহের বিপর্যয় থেকে রক্ষা করি। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেশের উপর দিয়ে বয়ে চলেছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। বাতাসে আর্দ্রতা বেড়ে গরমের অনুভূতি আরও বাড়িয়েছে। চলমান পরিস্থিতি এপ্রিল জুড়ে অব্যাহত থাকবে, তবে মের শুরুতে বৃষ্টি হতে পারে। সকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এপ্রিল পুরোটা জুড়ে তাপপ্রবাহ থাকলেও মে মাসের 2 তারিখ থেকে তাপমাত্রা কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। 2 থেকে 5 মে পর্যন্ত প্রতিদিনই বৃষ্টি হতে পারে। এর সাথে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। গেল 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 42.4 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রা ছিল 39.1 ডিগ্রি। মে মাসের শুরুতে অর্থাৎ 2 তারিখের দিকে যদি আমি স্পেসিফিক বলি, তাহলে 2 মে থেকে কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি, সেই সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। এই বৃষ্টির কারণেই মে মাসের শুরুর দিকেই তাপমাত্রা কমে গিয়ে কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে মানুষের তাপমাত্রা সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নিয়াজ মোর্শেদ। নিয়াজ, চলমান তাপপ্রবাহ কতটা আসলে ভোগান্তির কারণ হয়েছে, কেমন দেখছেন আসলে পরিস্থিতি রাজধানীতে? চলমান তাপপ্রবাহ আসলে এক ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই পুরো মাস জুড়েই সাধারণ মানুষ সহ নিম্ন আয়ের যারা রয়েছে সবারই কিন্তু একই অবস্থা। আমরা যে এখন দাঁড়িয়ে আছি হলো আগারগাঁও যে শেরে বাংলানগর স্কুলটি রয়েছে, সেই স্কুলটির সামনেই। এখানে আসলে কিছুক্ষণ আগে যে বিশেষ 46তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষাটা শেষ হলো এবং স্টুডেন্টরা কিন্তু আপনারা এখন বের হচ্ছে পরীক্ষা শেষ করে। আমরা এখানে এসে যেটি দেখলাম, এই স্টুডেন্টের সাথে যেসব অভিভাবকরা রয়েছে তারা কিন্তু এখানে এসে আপনারা পুরোপুরি কিন্তু আপনার একেবারেই আপনার তারা এক ধরনের গরমে অতিষ্ঠ। সবাই কিন্তু আসলে বিভিন্ন কোম্পানি, বইয়ের কোম্পানিগুলো, বিভিন্ন কোম্পানিগুলো আসলে লিফলেট বিতরণ করছে, সেগুলো থেকে তারা বাতাস করছে এবং আপনার যারা স্টুডেন্ট রয়েছে তারাও আসলে এক ধরনের গরমের মধ্যেই কিন্তু আসলে আজকের পরীক্ষাটি দিয়েছে, এই আপনার বিশেষ 46তম প্রিলিমিনারি পরীক্ষাটি। এবং এখানে কিন্তু তারা কিন্তু আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা বলছেন যদিও ফ্যান ছিল কিন্তু তারপরও আসলে তারা গরমের প্রভাবের কারণে আসলে আপনার তারা খুব ঘেমে গিয়েছে এবং তারা খুবই এমনটা বলছেন। তারা বলছেন যে ফ্যান ছিল এবং যথেষ্ট ছিল আপনার এই স্কুল বা আপনার এই কলেজের যে হলরুমগুলো রয়েছে সেগুলোতে, কিন্তু তারপরও আসলে তারা ঘেমে গিয়েছে। এবং শুধু তাই নয়, তারা ওইখানে হয়তো বা একটু স্বস্তি পেলেও তারা বের হয়ে যে রাস্তায় এসেছে সেখানে আস্তে আস্তেই তারা আবার ঘেমে গিয়েছে। এমনটা বলছেন যে আসলে সবাই কিন্তু এক ধরনের অতিষ্ঠ, যারা নিম্ন আয়ের মানুষ তারাও আসলে এক ধরনের অতিষ্ঠ। যদিও আবহাওয়া কিন্তু আজকে পূর্বাভাস দিয়েছে যে আগামী 2 তারিখ থেকে, আগামী মাসের 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এক ধরনের আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সাথে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের কোথাও। আর একটু বলে রাখি যে আগামী 28 তারিখে, এই মাসের ঠিক 28 তারিখে কিন্তু আবার একটা হিট অ্যালার্ট জারি করবে কিন্তু আবহাওয়া অফিস, এমনটা তথ্য কিন্তু তারা দিয়েছেন। তারা বলছেন যে এই যে এর আগে যে এখনো কিন্তু হিট অ্যালার্ট জারি চলছে এবং সেটি কিন্তু আজকে 2য় দিন এবং আগামীকালকে 3য় দিন শেষ হবে এবং আগামীকালের পরে আবার 3 দিনের হিট অ্যালার্ট তারা জারি করবেন। এবং এইটিকে আপনাকে কিন্তু বলে রাখি যে এই যে আজকে এপ্রিল মাসের যে এই আবহাওয়াটা, এটি কিন্তু আসলে আপনার গেল 75 বছরের রেকর্ড কিন্তু আসলে তারা ভেঙেছে। এবং আপনার এই গেল 75 বছরে এরকম দীর্ঘ সময়
গরম কিন্তু আর কখনো আসলে পড়েনি, এমনটা তথ্য কিন্তু আসলে আপনার আবহাওয়া অফিস আমাদেরকে দিয়েছেন। এবং এই দেশের কিন্তু আজকে কিন্তু ঢাকাতে কিন্তু প্রায় 39.2 ডিগ্রি কিন্তু আপনার এই আপনার তাপমাত্রা কিন্তু বিরাজ করছে। এবং এর আগে গতকাল কিন্তু যশোরে প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আসলে গতকাল কিন্তু রেকর্ড করা হয়েছিল যশোরের সর্বোচ্চ তাপমাত্রা। এই ছিল আমার কাছে সর্বশেষ আবহাওয়া। রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। তীব্র দাবদাহে পানির জন্য হাহাকার বাড়ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় মিলছে না বিশুদ্ধ সুপেয় পানি। কোথাও খোঁজ মিললেও লম্বা সিরিয়াল দিয়ে নিতে হয় সীমিত পরিমাণ পানি। তা দিয়েই কোনো রকমে চলে রোজগার নাওয়া খাওয়া। রাজধানীবাসীর পানি ভোগান্তি নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদনে আমরা বিস্তারিত দেখব। রাজধানীর পশ্চিম ভাসান থেকে ওয়াসারে লাইনের পানি দুর্গন্ধময়। গেল কয়েক বছরেও এ অবস্থার পরিবর্তন হয়নি এখানে। বিশুদ্ধ পানির অভাবে এলাকায় যেন বেঁচে থাকাই দায়। তীব্র গরমের মাঝে এমন পানি পান করে এলাকাবাসী পানিবাহিত নানা রোগে ভুগছেন। এ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথাই নেই বলে অভিযোগ তাদের। গায়ে ঘামাসির মতন উঠে গেছে শরীরে, মানে এমন গুয়ের পানি আসে গন্ধের জ্বালায় খাওয়া যায় না। ঘামে অস্থির হয়ে যায়, ঘামে গন্ধ ছুটে যায়, কারণ তাও গোসল করতে পারি না পানি লেগে। রাজধানীর মোহাম্মদপুর 31 নং ওয়ার্ডের চিত্র। একে তো তীব্র গরম, তার উপর নেই পানি। অতিষ্ঠ হয়ে রোজ সকালে লাইন ধরে এলাকার আলফালা জামে মসজিদ থেকে পানি নিতে হয় স্থানীয়দের। সেই 19 রমজান থেকে পানি সংকটে ভুগছেন এ ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দারা। অনেকে পানি ছাড়াই কাটিয়েছেন ঈদের দিন। আর এখন তীব্র দাবদাহে গোসল তো দূরের কথা, সুপেয় পানির হাহাকারে কাটছে তাদের জীবন। বড়দের পাশাপাশি শিশুরাও নিজেদের চেয়ে ভারী বোতল টানছেন সকাল সন্ধ্যা। পানি নেই আর হাত ব্যথা করে, পরে এই জন্য বেঙ্গালি নিয়ে পানি ভরি। বুঝতে পারেন সারাদিন কাজ করার পরে পানি নিলে কেমন কষ্ট হয়। প্রচুর মানুষ সকাল 6টা থেকে দূরে রাত্রে 11টা পর্যন্ত পানি দিয়ে কুলান জানা, পানি ভরেও কুলান জানা। চাল দেওয়া পানিটাও যে গাছে ধোয়ার জন্য রেখে দেয়, তরকারি ধোয়ার জন্য পানিটা আমি নষ্ট করি না। বিশুদ্ধ পানি পেতে চাইলে ওয়াসার প্রতি গাড়িকে দিতে হচ্ছে 600 থেকে 800 টাকা। আর এজন্য অপেক্ষা করতে হয় গভীর রাত পর্যন্ত। অর্ডার করেছিলাম 12:30টার দিকে, রাত্রি 1:30টার সময় পানি পেয়েছি। আমরা কিনে আনছি, সেখানেও গাড়ি একটা তো কিউ আছেই, যারা দিতে আসছে তাদের আবার টিপসেরও ব্যাপার এখানে রয়েছে। ছোট একটা গাড়ি দিচ্ছে 400 টাকা, সেটা আমার একবার চলছে, একবার উঠানো গেছে। এলাকাবাসীর দাবি, পাম্প ঠিক করার নামে নানা বাহানায় সময় পার করছে ওয়াসা। এনাদেরকে কমপ্লেনের পর কমপ্লেন করা হচ্ছে, এরা বলছে আচ্ছা দিচ্ছি দেবো, হচ্ছে আমরা কাজ করছি, কাজ করছে তো করছে। এলাকাবাসীর এমন অভিযোগ শুনে আগামী সোমবারের মধ্যে এলাকার পানির সমস্যা সমাধানের আশ্বাস দেন ওয়ার্ড কাউন্সিলর। কোনো গাফলতি নাই, তবে এই পাম্প একটা নতুন করে বোরিং করতে একটু সময় লাগে। এটা আশা করি সোমবার দিন থেকে পানি মানুষ পাবে। এছাড়া গুলশান, নন্দীপাড়া, ইব্রাহিমপুর, মণিপুর, সোলমাইট, মাটিকাটা সহ রাজধানীর বেশ কিছু এলাকায় চলছে তীব্র পানির সংকট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় চুয়েট বন্ধ ঘোষণার পর আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। স্থগিত ঘোষণার পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে চট্টগ্রাম কাপ্তাই সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। হল খালি ও একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আজ বিকেল 3:30টায় অনুষ্ঠেয় সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হবে। তবে শিক্ষার্থীরা আপাতত আবাসিক হলে অবস্থান করছেন। আন্দোলন স্থগিত করলেও কাপ্তাই সড়ক 4 লেনের করাসহ 10 দফা দ্রুত বাস্তবায়নের দাবি চুয়েট শিক্ষার্থীদের। দাবি পূরণ না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। হল ভ্যাকেন্ট দেওয়া হয়েছে এবং হল ভ্যাকেন্ট দেওয়া হওয়ার পরও আমরা শিক্ষার্থীরা যায়নি, শিক্ষার্থীরা সবকিছু লক করে দিয়েছিল। আমাদের যত গেটগুলো ছিল কেউ যায়নি, কেউ হল ছাড়তে যায়নি। যত আমাদের কারেন্ট, বিদ্যুৎ সব কারেন্ট অফ করে দেওয়ার পরও আমরা কেউ যাইনি। ক্যাম্পাস ছাড়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে গতকালকে হল ভ্যাকেন্ট নিয়ে একটা নোটিশ দেওয়া হয়েছিল অথরিটি পক্ষ থেকে। তো এরপর কিন্তু শিক্ষার্থীরা তখন আন্দোলন চলমান হয়, কেউই হল ছাড়েনি, সবাই নিজে হলে অবস্থান করছে। দর্শক, এই বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে চুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, চুয়েট ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি কি আছে আপনার হাতে, জানাবেন আমাদের দর্শককে। জি, আপনি যেমনটা বলছেন, আসলে চুয়েটের পরিস্থিতি এখন স্বাভাবিক বলা যায়, কারণ গতকাল রাতে থেকে যে সড়ক যোগাযোগ বন্ধ ছিল 4 দিন ধরে, সেই সড়ক যোগাযোগ খুলে দেওয়া হয়েছে এবং
গতকাল রাতে শিক্ষার্থীদের একজন 20 জন প্রতিনিধির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠক করেছে। সেই বৈঠকের পরপরই আসলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে 10 দফা দাবি, সেই দাবিগুলোর কিছুটা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নিয়েছে, বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো মানবেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন তাদের যে দাবি দেওয়া সেগুলো যদি খুব দ্রুত সময়ের মধ্যে মানা না হয় তাহলে তারা আবার আন্দোলন ফিরবেন। তবে গতকাল যে বিশ্ববিদ্যালয়ের এই অনির্দিষ্ট অচল অবস্থার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্ট করার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছিলেন এবং শিক্ষার্থীদেরকে হল ত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তবে শিক্ষার্থীরা হল ত্যাগ করেননি, তারা এখনো হলে অবস্থান করছেন। এই বিষয় নিয়ে আজ বিকাল 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট একটি সভা হওয়ার কথা রয়েছে। সেই সভা হওয়ার পরে আসলে জানা যাবে শিক্ষার্থীরা কি হলে থাকবেন বা হলে ছাড়বেন বা বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা সেই সিন্ডিকেটের পরে জানা যাবে। তবে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে 10 দফা দাবি সেগুলোর মধ্যে সবচাইতে বড় দাবি হচ্ছে যে কাপ্তায় যে গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কটি 4 লেন করা এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের যে আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে সেগুলো বর্ধিতকরণ এবং অ্যাম্বুলেন্স সহ এগুলো বর্ধিতকরণ এবং শিক্ষার্থীদের যে নিরাপত্তা এগুলো সবসময় তারা বলছেন। এবং নিরাপদ সড়কের বিষয়ে শিক্ষার্থীরা বলছেন যে তারা নিরাপদ সড়কের জন্য যে আন্দোলন করছেন সেই আন্দোলনের সাথে আশপাশে যারা জনসাধারণ রয়েছেন তারাও সমর্থন দিচ্ছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এই যে 4 লেনের সড়কের ব্যাপারে যেসব কথা হচ্ছে এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ ছাত্ররা সহ জেলা প্রশাসনের সাথে বৈঠক করবেন। বৈঠকের পরে আসলে 4 লেনের বিষয়টি জানা যাবে। শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে তাদের যে দাবি দেওয়া সেগুলো যদি দ্রুত সময়ের মধ্যে মানা না হয় তাহলে তারা আবারও আন্দোলনে ফিরবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে আশ্বস্ত করেছেন যে তাদের যে বাকি যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো খুব দ্রুতের মধ্যে পূরণ করা হবে। এই ছিল চুয়েট থেকে আমার হাতে থাকা সর্বশেষ। আমাদের সহকর্মী AKM নাজিম যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। দুর্বলের সঙ্গে সবল ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়াকে কেন্দ্র করে পুরো ব্যাংক খাতে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে টাকা রাখা না রাখা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন বেশিরভাগ আমানতকারী। এতে কমছে আমানতের পরিমাণ। এদিকে একীভূতকরণ নীতিমালা নিয়ে আশ্বস্ত হতে পারছেন না বিশ্লেষকরাও। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। অনিয়ম, খেলাপি ঋণ, তারল্য সংকট, সুশাসনের অভাব সহ দীর্ঘদিন ধরে নানামুখী সংকটে দেশের ব্যাংক খাত। টান পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। এ অবস্থায় শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি দুর্বল ব্যাংকের সঙ্গে সবল ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এ প্রক্রিয়া শুরুর পর থেকেই বিশৃঙ্খল অবস্থা যেন আরো বাড়ছে। একীভূতকরণ প্রক্রিয়াকে কেন্দ্র করে পুরো ব্যাংক খাতে ছড়িয়ে পড়েছে এক ধরনের আতঙ্ক। এরই মধ্যে বেসিক ব্যাংক 2000 কোটি টাকার বেশি আমানত হারিয়েছে, আর বর্তমানে আমানত রয়েছে প্রায় 12,000 কোটি টাকা। এদিকে বিডিবিএল থেকে প্রায় 100 কোটি টাকা তুলে নিয়েছে আমানতকারীরা। আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। যে গ্রাহক মনে করছেন যে তার ব্যাংক একত্রীকরণের ফলে আমানতটা ফেরত পাবেন কি না, এই সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। বরং একটি শক্তিশালী ব্যাংকের সাথে মার্জার হচ্ছে, যে ব্যাংকটির আর্থিক ফাইন্যান্সিয়াল হেলথ অনেক ভালো আরেকটি ব্যাংকের তুলনায়। সেক্ষেত্রে তার কি বলবো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, বরং এটি তার জন্য একটি স্বস্তি। তবে একীভূতকরণের নীতিমালা নিয়ে আশ্বস্ত হতে পারছেন না এ অর্থনীতিবিদ। এদের স্টাফকে পালতে হবে, কতদিন পালতে হবে? 3 বছর। কেন পালবো 3 বছর? ম্যানেজিং ডিরেক্টর, মুক্ত ডিএফডি, এমডি এরা কোথায় যাবে? তো এই ইস্যুগুলো জন্য তো একটু ক্ষতিপূরণের প্রয়োজন আছে, তাই না? নতুন যারা অ্যাকোয়ার করবে তাদেরকে তো একটা কম্পেনসেট করতে হবে কোনো না কোনোভাবে। সেই কম্পেনসেশন মেকানিজমটা খুব ট্রান্সপারেন্ট হওয়া দরকার, যাতে বেশিও দেব না কমও দেব না, এবং এটা এটা এক ধরনের ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড কম্পিটিশনের মাধ্যমে করাটা ভালো। সেই জিনিসগুলো সেইভাবে হয়নি। আর একীভূতকরণের নীতিমালা আরও গঠনমূলক উপায়ে করা দরকার ছিল বলে মনে করেন সাবেক এই গভর্নর। যে ব্যাংকগুলোকে খারাপ ব্যাংক বলে একীভূত করা হচ্ছে, যেখানে গরিব মানুষের অনেক সঞ্চয় আমানত আছে, যেটা কিছু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে, তাকে আমি এইভাবে একীভূত না করে হয়তো বিকল্পভাবে ওই ব্যাংকগুলোকে ভালো করার যে সমস্ত গ্রামার আছে, যে সমস্ত নিয়ম আছে, সেটাও করতে পারি। তবে ঘনীভূত সমস্যা থেকে উত্তরণে ব্যাংক খাতের সুশাসনের নিশ্চিতের বিকল্প নেই বলে মনে করেন ডক্টর ফরাজ উদ্দিন। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। এ পর্যায়ে সংবাদ দুপুরে আরও যা থাকছে। গাজীপুরের শ্রীপুরে ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রী মরদেহ উদ্ধার। দিনাজপুরের ঘোড়াঘাটে 2 ট্রাকের সংঘর্ষে চালক ও সহকারী মৃত্যু।
শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় শুক্রবার সকাল 7টায় শুরু হওয়া এই ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই দফার প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী, শশী থারুর, হেমা মালিনী সহ এক ঝাঁক তারকা প্রার্থী। এদিন মোদির মন্ত্রিসভার একাধিক সদস্যেরও হবে ভাগ্য পরীক্ষা। বিস্তারিত রায়হান কবির শুভ্র রিপোর্ট। ভোরের আলো উত্তাপ ছড়ানোর আগেই টান টান উত্তেজনা নিয়ে শুরু হলো ভারতের 18তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া এ ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ ধাপে মণিপুর রাজ্যের 20টি, কেরালার 20টি, কর্ণাটকের 14, রাজস্থানের 13, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের 8টি করে, মধ্যপ্রদেশের 7, আসাম ও বিহারের 5টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের 3টি করে এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে 1টি করে আসনে ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গের 3টি আসন হলো দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ। বিরোধীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি রাজ্য কর্ণাটক ও কেরালা। দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে দক্ষিণের রাজ্য কেরালায়। রাজ্যের 20টি আসনেই ভোট গ্রহণ চলছে। বিজেপি সারা দেশের মতো করে বড় ধরনের প্রচারণা চালায়নি কেরালায়। বিশ্লেষকরা বলছেন এখানে বিজেপি নয়, প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং বাম জোট। তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে হাত আর হাতুড়ি কাস্তের। এদিকে দ্বিতীয় ধাপের ভোটের সহিংসতার শঙ্কায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরের লোকসভা কেন্দ্র আউটার মণিপুরকে ভাগ করে 2 ধাপে ভোটের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ভোটের লড়াইয়ে আছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর, হেমা মালিনী, অরুণ গোভিল এবং প্রহ্লাদ যোশীর মতো হেভিওয়েটরা। এদিন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার একাধিক সদস্যেরও ভাগ্য পরীক্ষা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে 19 এপ্রিল প্রথম ধাপে 21 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট হয়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবন থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় টেবিলের উপর থেকে চিরকুট উদ্ধার করা হয়। সকালে উপজেলার মুলাইদ গ্রামের ফারুক খানের বহুতল ভবনের নিচতলার একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইসরাফিল শেরপুরের ঝিনাইগাতি থানার হলদি গ্রামের মফিজুল হকের ছেলে, আর রোকেয়া খাতুন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার পোস্তারি গ্রামের আবুল কাশিমের মেয়ে। ইসরাফিল স্থানীয় ওয়ার্কশপে ও রোকেয়া একটি কারখানায় কাজ করতেন। তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দিনাজপুরের ঘোড়াঘাটে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও চালকের সহকারীর মৃত্যু হয়েছে। ভোর 6টার দিকে ঘোড়াঘাট উপজেলার টিএনটি মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ট্রাক চালক জয়পুরহাট সদর উপজেলার চৌমোহনী গ্রামের গোলাম রাব্বি ও সহকারী একই এলাকার রিজওয়ান হোসেন। বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, ভোর 6টার দিকে উপজেলার টিএনটি মোড়ে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় তারা। সারাদিনের কর্মক্লান্তি দূর করতে ঘুম অপরিহার্য, কিন্তু তীব্র গরমে ঠিকমতো ঘুমাতে পারছে না খেটে খাওয়া মানুষ। গরমে শ্রান্তি মেটাতে অনেকেই বেছে নিচ্ছে নিজের রিক্সা, ভ্যান, ফুটপাত কিংবা গোডাউন। নিম্ন আয়ের কর্মজীবী মানুষের জন্য রয়েছে ঘুমানোর সস্তায় ব্যতিক্রমী ব্যবস্থাও। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। সারাদিনের অবসাদ দূর করতে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের দরকার হয় 6 থেকে 8 ঘন্টা ঘুম। কিন্তু কেউ ঘুমাচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের নরম বিছানায়, আবার কেউ বাধ্য হয়ে বেছে নিচ্ছেন ফুটপাত। কায়িক শ্রমে জড়িত নিম্ন আয়ের মানুষদের অনেকেরই নেই স্থায়ী ঠিকানা, তাই জীবনের প্রয়োজনে ঝুঁকি নিয়ে ঘুমিয়ে পড়েন যেখানে সেখানে। তবে কাউরান বাজারে দেখা গেল ভিন্ন চিত্র। প্রথম দেখায় হাঁস মুরগির ঘর বলে মনে হলেও সেখানে ঘুমোতে দেখা গেছে বাজারে কাজ করা শ্রমিকদের। 50 টাকার বিনিময়ে তারা পায় সবজি বহনের টুকরি আর ঘুমানোর জন্য এক ফালি মেঝে। হ্যাঁ, মালিক যে ভাড়া লিছিটা তাকে আমরা ভাড়া দিই, তার সুবিধা দেয়। ওই পাতি ভাড়া দিয়ে আর শোয়া দিয়ে 50 টাকা ভাড়া নেয়।
এক জায়গায় থাকলে বাসা ভাড়া লাগে থাকলে মাসে 5-6 হাজার টাকা বাসা ভাড়া লাগতো, এই জায়গায় তারা 20 টাকা 30 টাকা থাকতে পারতেছে, তার মানে মাসে 600 টাকা। কিছুটা নিরাপত্তা আর গ্রামে থাকা আপনজনকে ভালো রাখার জন্যই অনেকে ত্যাগ করছেন স্বস্তির ঘুম। মানে গরিব মানুষ, পেটের খিদার তারও না, আর কষ্টও যদি হয় তবু এ জায়গা থাইকে 10-12 দিন কাম কাজ করে ওর তোমার বউ বাচ্চা মা বাপ সকাল চলতে পারতেছি, একলা কষ্ট করে যার 5 জন সুখে থাকে, ওটাই আমার সুখ। সারাদিন পরিশ্রমের পর শান্তিতে না হলেও শ্রান্তিতে ঘুম নেমে আসে খেটে খাওয়া মানুষের চোখে। নিরাশ্রয় এই মানুষগুলোর ভরসা ফুটপাত কিংবা 50 টাকার ঘুমের আড়ত। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, সোসিয়েদাদ। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়। বর্ষার আগেই ভাঙন দেখা দিয়েছে মেঘনায়। তীব্র স্রোতে ধসে পড়েছে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকার নদীর তীররক্ষা বাঁধের সিসি ব্লক। এরই মাঝে নদী গর্ভে বিলীন হয়েছে বেশ কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। ঝুঁকির মুখে রয়েছে শহররক্ষা বাঁধ ও 3টি লঞ্চঘাট সহ একটি ফেরিঘাটও। ভোলা থেকে সহকর্মী ছোটন সাহার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা শুরুর 2 মাস বাকি থাকতেই ভয়াল হয়ে উঠেছে ভোলার মেঘনা। উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে ইলশার তালতলি লঞ্চঘাট পয়েন্টে। 3 দিন ধরে চলা এ ভাঙনে ধসে পড়েছে নদী তীররক্ষা বাঁধের সিসি ব্লক। এতে হুমকির মুখে পড়েছে মাছঘাট, লঞ্চঘাট ও কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান সহ ঘরবাড়ি। প্রতি বছর বর্ষা এলেই আতঙ্কে থাকেন ভোলার ইলশার প্রায় 50,000 মানুষ। এবার বর্ষার আগেই ভাঙনে আতঙ্ক বেড়েছে নদী তীরের বাসিন্দাদের মনে। এখন যে মিলে নদী ভাঙতেছে, এতে যায় দোকান, লঞ্চঘাট, মাছঘাট মিল্লা ফেরিঘাট সহটা সম্পূর্ণ ঝুঁকির ভিতরে পড়ছে। এখন আমরা আছি এমন আতঙ্কের মধ্যে আছি, এমন অবস্থা খুব ভয়ঙ্কর। বলো আমরা ড্রাইভার যাই যে আমাকে তবিল করে একটা মাছঘাটের ঘরে একটা লইয়া ড্রাইভার গেছে। কিছুক্ষণ পর পর ব্লক ভাঙ্গিয়ে পড়ে। ভাঙ্গনের ফলে এই ব্লক ভাঙ্গনের ফলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। আমাদের ঘর বাড়ি সব নিয়ে যেতে আছে। আকস্মিক নদী ভাঙনের কারণ উদ্ঘাটনের পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সার্বিক বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সময় সময় জানানো হচ্ছে। আশা করা যাচ্ছে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারবো, আমাদের সে ধরনের প্রস্তুতি রয়েছে। নদী ভাঙন রোধে 3.5 কিলোমিটারের বাঁধ নির্মাণ কাজ শেষ হয় 2021 সালে, কিন্তু 3 বছর না পেরোতেই দেখা দিয়েছে ভাঙন। তাই জনমনে প্রশ্ন উঠেছে নির্মাণ কাজের স্বচ্ছতা নিয়েও। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় থাকলে যে কোনো সময় ইউরোপের মৃত্যু হতে পারে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এজন্য ইউরোপকে শক্তিশালী করতে প্রভাব মুক্ত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র সম্পর্কে এমন সতর্কবার্তা দেন দেশটির প্রেসিডেন্ট। সামরিক খাতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হওয়ার ভয়ঙ্কর পরিণতির কথা উল্লেখ করে ম্যাক্রো বলেন, ইউরোপের মৃত্যু হওয়ার ঝুঁকি রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট অবশ্য গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত হওয়ার জন্য বারবার তাগিদ দিয়ে আসছেন ইউরোপীয় ইউনিয়নকে। সবশেষ বৃহস্পতিবারও তিনি বললেন, সবাইকে দেখাতে হবে ইউরোপ যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ নয় এবং অন্যান্য অঞ্চলের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটিও তারা জানে। তবে ইউরোপের অনেক নেতাই একমত নন ম্যাক্রোর সাথে। চীনের মহাকাশ স্টেশনে প্রবেশ করলেন শেনঝু 18 এর নভোচারীরা। স্পেস স্টেশনে থাকা শেনঝু 17 এর ক্রুরা তাদের স্বাগত জানায়। শুক্রবার স্থানীয় সময় 5:04 কমান্ডার ইয়ে গুয়াংফু, ক্রু সদস্য লি কং এবং লি গুয়াংশু সফলভাবে তাদের গন্তব্যে পৌঁছেছেন বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা। চায়না ম্যান্ড স্পেস এজেন্সি জানিয়েছে, এই 6 নভোচারী প্রায় 5 দিন একসঙ্গে থেকে তাদের পরিকল্পিত কাজ শেষ করবেন।